প্রধানমন্ত্রী সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্য সেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। আজ রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্বাস্থ্য সেবায় সমতা প্রতিষ্ঠায় ঢাকা ১৭ আসনের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিটের উদ্বোধন করেছেন ডাক্তার জুবাইদা রহমান। আইসিইউ ইউনিটের পাশাপাশি হাসপাতালটিতে প্যাথোলজি প্যাভিলিয়ন এবং গ্যাস্ট্রো লিভার সেন্টার স্থাপন করা হয়েছে। স্বাস্থ্যসেবার সমতা নিশ্চিত করা এবং আধুনিক চিকিৎসা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনের পর ডাক্তার জুবাইদা রহমান আইসিইউতে ভর্তি রোগীদের খোঁজ খবর নেন এবং চিকিৎসা সেবার মান সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি। স্বাস্থ্যসেবা এখন তাদের দোরগোড়ায়, কারণ আমরা বিশ্বাস করি স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। এই যুগান্তকারী, সময়োপযোগী এবং অত্যন্ত জরুরি পদক্ষেপ গ্রহণে সর্বাত্মক সহযোগিতার জন্য আমি সরকারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সকল সদস্যবৃন্দকে জানাই আন্তরিক ধন্যবাদ। পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদলে যদি বাংলাদেশ ভারত সীমান্তে পুশিনের ঘটনা ঘটে, তবে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন। নিজের চীন সফর প্রসঙ্গে তিনি বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলাপ হবে। সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অবশ্যই কথা হবে, এটা প্রধানমন্ত্রীর অঙ্গীকার। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হওয়া ভালো। শুধু বাংলাদেশ নয়, অন্য দেশও এমন চুক্তি করেছে। অন্য দেশের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। আসামের মুখ্যমন্ত্রী কথাটি বলেছিলেন, স্বীকার করেছিলেন তিনি কিছু কাজ করেছেন, আপনারা দেখেছেন। আমরা সেটাকে কড়া প্রতিবাদ দিয়েছি। সেই বিষয়ে আমাদের যা যা ব্যবস্থা আমরা নিব। অবশ্যই তিস্তার কথা হবে, অবশ্যই। এইটা আমাদের সেই অঞ্চলের মানুষের মরণ বাঁচানোর বিষয়। তারা ডাক দিয়েছে জাগো বাহে, সেই ডাকে যদি আমরা সাড়া না দিই, তাহলে পরে আমরা আছি কেন? দেশে প্রকৃত অর্থে কোনো লোডশেডিং নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। পল্লী বিদ্যুতের লাইন অনেক দীর্ঘ হওয়ায় কোথাও ত্রুটি দেখা দিলে তা শনাক্ত করতে সময় লাগে, যা সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটায়। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, কিছুদিন আগে যে লোডশেডিং দেখা গিয়েছিল তা তেলের সংকটের কারণে নয়, বরং যান্ত্রিক ত্রুটির কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তেলের অভাবে লোডশেডিং হয় না বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সম্প্রতি তেল নিয়ে যে কৃত্রিম সংকট তৈরি হয়েছিল তা মোকাবেলায় জেলা প্রশাসকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভারতে যে দলই রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একই থাকবে। আজ রাজধানীর জিয়া উদ্যানে নেতাকর্মীকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারতে কোন দল ক্ষমতায় আসলো তা দেখার বিষয় নয়। স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করে, তাই যেই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক একই থাকবে। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে শপথ নেন। এ উপলক্ষে এ কর্মসূচি করে ঢাকা জেলা ও দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সরকারি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন ও জরুরি নির্দেশনা জারি করেছে সরকার। এতে অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের সব কর্মকর্তাকে বিমানে বিদেশ ভ্রমণকালে বিজনেস ক্লাব বা এক্সিকিউটিভ শ্রেণীর পরিবর্তে ইকোনমি ক্লাসে ভ্রমণ বাধ্যতামূলক করা হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ। আদেশে বলা হয়েছে, সরকারি স্বায়ত্তশাসিত, স্বশাসিত, সংবিধিবদ্ধ এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অতিরিক্ত সচিব বা সমপর্যায়ের সব কর্মকর্তা
এই নির্দেশের আওতায় পড়বেন। এর আগে সরকারি কাজে বিদেশ ভ্রমণকালে বৈদেশিক মুদ্রায় দৈনিক ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধার বিধান ছিল। নতুন এই আদেশে সেই বিধানের পরিবর্তন এনে ইকোনমি ক্লাসে ভ্রমণ বাধ্যতামূলক করা হয়েছে। পরবর্তী কোনো আদেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। কয়েকদিনের মধ্যে শতভাগ শিশু হামের টিকা পাবে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেছেন, দেশে প্রায় 1,61,00,000 শিশু হামের টিকা পেয়েছে, যা 89%। আজ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। হামে 300 শিশুর মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি ভবিষ্যতে টিকার সংকট হবে না বলে আশ্বস্ত করেন। এ সময় মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে উদ্বেগ থাকলেও দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে বলেও জানান তিনি। এছাড়া এ বছরের শেষে স্থানীয় সরকার নির্বাচন শুরু হয়ে 10 মাস থেকে 1 বছরের মধ্যে শেষ হবে এবং উপজেলা পরিষদ বাতিলের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানান ডাক্তার জাহেদুর রহমান। এদিকে দেশে গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে 6 জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 1445। বিশেষ করে শিশুদের আইসিইউ সাপোর্ট দেওয়া, একসাথে অনেক বেশি রোগী আসছেন এবং অনেক সময় আমাদের দেশে এটা হয়েছে রোগীরা অনেক দেরি করে হাসপাতালে আসছেন। আমি এই ব্যাপারে ব্যক্তিগতভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। আমরা খুবই দুঃখ প্রকাশ করি, এর মতো মর্মান্তিক কিছু হতে পারে না। আমি আগের দিনও বলেছি, একটা প্রিভেন্টেবল ডিজিজ, যে একজন শিশুর মৃত্যু আসলে আমরা পছন্দ করি না, নিতে পারি না, নেব না। একটা ব্যাপার একটু যোগ করা দরকার, সেটা হচ্ছে একটা আপডেট টিকার ক্ষেত্রে। হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এই পর্যন্ত 6 মাস থেকে 5 বছর কম বয়সী, 5 বছরের কম বয়সী 1,61,00,000 শিশু টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রা 89%। আগামী কয়েকদিনে শতভাগ লক্ষ্য অর্জন করা যাবে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই বলে আশ্বস্ত করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্জের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, আন্তর্জাতিক চুক্তি উভয় পক্ষের স্বার্থ রক্ষা করেই একটি উইন উইন পরিস্থিতিতে তা সম্পন্ন হয়। মন্ত্রী স্পষ্ট করেন যে রাষ্ট্রীয় চুক্তি ব্যক্তিগত চুক্তির মতো নয় এবং তা ইচ্ছে মতো বাতিল করা সম্ভব নয়, বরং এই চুক্তিকে পারস্পরিক অর্থনৈতিক সুবিধায় কাজে লাগানোর উপর তিনি গুরুত্বারোপ করেন। পাল্টা বাণিজ্য চুক্তি বা এআরটি বাস্তবায়ন নিয়ে সরকারের বিভিন্ন উদ্যোগ ও সমালোচনার মধ্যেই মার্কিন প্রতিনিধি দলটি 3 দিনের সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছে। এই চুক্তির থেকে যতটুকু সম্ভব আগামী দিনে ট্রেড এবং ইনভেস্টমেন্টের জন্য আমরা আমাদের অনুকূলে চুক্তিটাকে কাজে লাগাতে পারি, সেটি হবে আমাদের আগামী দিনের প্রচেষ্টা। ওনারা সেই বিষয়টি, সেই ধারাটি কি সেটি সম্পর্কে আমাদের একটা ব্যাখ্যা দিয়েছেন। আর আমরা তো একটা চুক্তিতে আছি, একটা এগ্রিমেন্টে আছি, যদিও এটা এখনো এনফোর্স হয় নাই, কিন্তু একটা চুক্তিতে আছি। তার মধ্যেই এই ইনকোয়ারিটা ইনিশিয়েট হয়েছে। তো সেই বিষয়ে আমরা আমাদের অবজারভেশনটা তাদের। সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদের কৃষি প্রশিক্ষণ সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি আফসার আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন কুমার গোস্বামী সহ অন্যান্যরা। টাঙ্গাইলের নাগরপুরে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলুর সহধর্মিণী মনোয়ারা বেগম মুকুল। এ বছর সরাসরি কৃষকের কাছ থেকে প্রতি কেজি 36 টাকা দরে ধান সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মোট লক্ষ্যমাত্রা 1697 মেট্রিক টন এবং চাল 676 মেট্রিক টন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ এরফান উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এস.এম. রাশিদুল হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মুক্তা রানী ও ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম সহ অন্যান্যরা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশু রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত 15 দিনে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
চলতি মাসে মারা গেছে আরও 2 শিশু। হাসপাতালের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় নতুন করে 9 শিশু ভর্তি হয়েছে। একই সময় সুস্থ হয়ে 13 শিশু বাড়ি ফিরে গেছে। বর্তমানে হাসপাতালের হাম কর্নারে চিকিৎসাধীন রয়েছে 34 জন শিশু। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানায়, হাম একটি সংক্রামক রোগ হলেও টিকাদানের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান যেন তারা শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করেন। জেলা সিভিল সার্জনের তথ্য অনুযায়ী এ পর্যন্ত 2,58,156 জন শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। বিভিন্ন উপজেলায় হাম সন্দেহে 56 জন শিশুর নমুনা পরীক্ষায় 5 জনের পজিটিভ শনাক্ত হয়েছে। সিলেটে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশু দুটির বয়স ছিল 5 থেকে 6 মাস। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 18 জনে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রায় 200 জন রোগী চিকিৎসাধীন আছেন। গত 24 ঘন্টায় নতুন করে ল্যাবরেটরি পরীক্ষায় কোনো রোগী শনাক্ত না হলেও 63 জন নতুন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নওগাঁ জেলায় নতুন করে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 232 জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় 20 জনের শরীরে রোগটি নিশ্চিত হয়েছে। আক্রান্তরা নওগাঁ সদর, পোরশা, নিয়ামতপুর, সাপাহার, আত্রাই ও মান্দ্রা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গেছে নওগাঁ পৌরসভার 5 নম্বর ওয়ার্ড এবং নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের একটি ওয়ার্ডে। এদিকে নওগাঁ জেলার এক শিশু ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জেলা স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে। তবে চিকিৎসা সেবা নিয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বিভিন্ন অভিযোগও উঠেছে। টাঙ্গাইলের ভুয়াপুরে সংঘবদ্ধ ডাকাত চক্রের 4 সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার ঘাটান্দি নতুন পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়ির নিচতলায় ডাকাতির পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছিল তারা। এ সময় এসআই নজরুল ইসলাম ও এসআই রুবেল মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অস্ত্র মামলার পলাতক এক আসামির গ্রেফতারকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও 7 জন পুলিশ সদস্যকে মারধর করে। এছাড়া পুলিশের একটি ওয়াকিটকি ও 2টি মোবাইল ফোন সহ আসামিকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শামীম মিয়াকে তার নিজ ঘর থেকে গ্রেফতার করা হয়। শামীম মিয়া স্থানীয় থানা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। এ ঘটনায় রূপগঞ্জ থানায় সরকারি কাজে বাধা, পুলিশ সদস্যের ওপর হামলা এবং সরকারি মালামাল ক্ষয়ক্ষতির অভিযোগে 21 জনের নাম উল্লেখ করে এবং প্রায় 200 জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আধুনিক মৌমাছি পালন কৌশল ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ব্র্যাকসিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে পৌর শহরের মেজবান হোটেলে কর্মশালার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার আগ্রহী কৃষকরা অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষকরা মৌমাছি পালন পদ্ধতি, আধুনিক বক্স ব্যবস্থাপনা, মৌ সংগ্রহ ও সংরক্ষণ কৌশল, রোগবালাই দমন এবং মৌ চাষের বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি সহ অন্যান্যরা। ফরিদপুরের সালথায় মাদক সেবনের দায়ে 4 যুবককে 1 মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন এ দণ্ডাদেশ প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল উপজেলার কাউলিকান্দা এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় 4 জনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা
কর্মকর্তার দবির উদ্দিন উপস্থিত হয়ে প্রত্যেককে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া দণ্ডপ্রাপ্তদের মধ্যে সাইফুল ইসলাম ও কামাল সর্দারকে 200 টাকা করে এবং বাবলু মাতুব্বর ও হোসেন ফকিরকে 100 টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় পৃথক অভিযানে 6 জন পেশাদার মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ উত্তর। পুলিশ জানায়, ঢাকা জেলা ডিবি উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আশুলিয়া ও সাভারের বুড়িপাড়া, বক্তারপুর এবং কুটুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 100 পিস ইয়াবা, 100 পুরিয়া হেরোইন, 210 পিস ট্যাপেন্ডল ট্যাবলেট এবং 500 গ্রাম গাঁজা জব্দ করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এসব এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প 1WCIC অফিসে আন্তর্জাতিক মিড ওয়াইফ দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিআইসি অফিস চত্বরে বিভিন্ন স্টল স্থাপন করে দিবসটি পালন করা হয়। স্টলগুলোতে মিড ওয়াইফদের কাজ, সেবা ও দায়িত্ব তুলে ধরা হয় এবং আগতদের বিভিন্ন তথ্য ও ফর্ম জমা দেওয়ার সুযোগ রাখা হয়। এ সময় দেশি বিদেশি এনজিও সংস্থার প্রতিনিধিরা স্টলগুলো ঘুরে দেখেন। স্টল পরিদর্শনকালে ক্যাম্প ইনচার্জ শরীফুল ইসলাম বলেন, রোহিঙ্গা ক্যাম্পে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে মিড ওয়াইফদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ সেবা আরও জোরদার করতে নির্দেশ দেন তিনি। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সাতক্ষীরা জেলায় শুরু হয়েছে চলতি মৌসুমের আনুষ্ঠানিক আম সংগ্রহ কার্যক্রম। নির্ধারিত সময় মেনে গাছ থেকে আম পাড়া এবং গুণগত মান বজায় রেখে বাজারজাত নিশ্চিত করতে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে উদ্যোগ গ্রহণ করেছে। মঙ্গলবার সাতক্ষীরা সদর উপজেলার ফিংরি ইউনিয়নে আম চাষী আবু সাইদের বাগানে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন ও জেলা প্রশাসনের প্রতিনিধি সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি নার্সিং হোমকে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার অভিযানে একটি চিকিৎসা প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটারের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং ল্যাবের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট সংরক্ষণ ও ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে মনোয়ারা সনো সেন্টার অ্যান্ড নার্সিং হোমকে 30,000 টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফাহমিদা আক্তার রুনা, ক্যাব প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম। বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, গত 17 বছরে দেশে যত উন্নয়ন হয়নি, বর্তমান সরকার মাত্র 2.5 মাসেই তার চেয়েও বেশি উন্নয়ন করেছে। মঙ্গলবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে খাল খনন কাজের উদ্বোধন শেষে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি দেশের বিভিন্ন গুপ্ত কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, এসব বিষয়ে সবাইকে রাজনৈতিক ও স্থানীয়ভাবে সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার চাঁদাবাজি, লুটতরাজ ও মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়েসুর রহমান। ভোলায় উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। বিশেষ করে শিশুদের মধ্যে দ্রুত এই রোগ ছড়িয়ে পড়ায় অভিভাবকদের মধ্যে আতঙ্ক ও দুশ্চিন্তা বাড়ছে। গত কয়েক সপ্তাহ ধরে জ্বর, ফুসকুড়ি, কাশি এবং চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ নিয়ে অসংখ্য শিশু জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হচ্ছে। এতে করে চিকিৎসা প্রতিষ্ঠানগুলোতে রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অনেক জায়গায় শয্যা সংকট দেখা দেওয়ায় চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। চিকিৎসকদের তথ্য মতে আক্রান্ত শিশুদের বেশিরভাগই 5 বছরের নিচে। এ পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ জেলায় বিশেষ টিকাদান কর্মসূচি জোরদার করেছে। অভিভাবকদের দ্রুত তাদের শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে, যাতে সংক্রমণের বিস্তার নিয়ন্ত্রণে আনা যায়।